স্যার এম.এন. হুদা। আমি একজন চর্ম ও যৌনরোগ বিশেষজ্ঞ। আমি লাস্ট 43 ইয়ার্স এই সাবজেক্টে কাজ করছি। তো আমি আজকে যৌনরোগ এবং যৌন সমস্যা এই ব্যাপারে একটু কথা বলবো। সাধারণ মানুষের মধ্যে অনেকেরই ধারণা নাই যে যৌন সমস্যা আর যৌন রোগের মধ্যে কী পার্থক্য। যৌন সমস্যা হলো বিভিন্ন যৌন সমস্যা, অনেকে যেমন সেক্সুয়াল ইম্পোটেন্সিতে ভোগে, অনেকে সেক্সুয়াল প্রবলেমে ভোগে, অনেকে যেমন অল্প বয়সের ছেলেমেয়েরা তাদের বলে যে আমার স্বপ্নদোষ হচ্ছে, এটাকে একটা রোগ মনে করে। অনেকে বলে যে আমার ঠিকমতো পুরুষলিঙ্গ শক্ত হয় না, এটা বলে। অনেকে বিয়ে করতে ভয় পায়। বিয়ের পরেও যারা ঠিকমতো ইন্টারকোর্স করতে পারে না, সহবাস করতে পারে না, তাদের মধ্যে সমস্যা দেখা দেয়। এই যে ইরেকটাইল ডিসফাংশন, প্রিমেচুর ইজাকুলেশন, এই কথাগুলো আজকাল সাধারণ মানুষ অনেকে বোঝে হোয়াট ইজ ইট, কী জিনিস এটা। এই যে ইরেকটাইল ডিসফাংশন হোক বা প্রিমেচুর ইজাকুলেশন হোক বা অন্য অন্য যেগুলো সমস্যা, অনেকে বলে যে আমার পেনিস ছোট, অনেকে বলে যে আমার ঠিকমতো ইরেকশন হয় না, দিস অ্যান্ড দ্যাট। এই যে জিনিসগুলো, এটা হলো যৌন সমস্যা। আর যৌন রোগ হলো অন্য জিনিস। যৌন রোগ হলো কোনো একটা ডিজিজ, যেটার একটা অর্গানিজম থাকে, জীবাণু থাকে, যেমন ব্যাকটেরিয়াল হতে পারে, ভাইরাল হতে পারে, বিভিন্ন ধরনের ফাঙ্গাল হতে পারে, ক্যান্ডিডাল হতে পারে, যেমন সিফিলিস, গনোরিয়া, এইডস, যেগুলো জীবাণুবাহিত রোগ এবং যে রোগগুলো যৌন সংস্পর্শে একজনের শরীর থেকে আরেকজনের শরীরে ছড়ায়। যেমন এটা একজন পুরুষ মানুষের কাছ থেকে ডিরেক্ট সেক্সুয়াল কন্ট্যাক্ট একজন মেয়ে লোকের হতে পারে, মেয়ে মানুষের, আবার একজন মেয়ে মানুষের কাছ থেকে সেক্সুয়াল কন্ট্যাক্টে আরেকজন পুরুষ মানুষের হতে পারে। আমি উদাহরণ দিই, যেমন একজন মানুষের সিফিলিস আছে, সে যদি একটা ভালো মেয়ের সঙ্গে মেলামেশা করে বা বাইরের কোনো মেয়ের সঙ্গে মেলামেশা করে, তখন তার সিফিলিস তার কাছ থেকে ওই মেয়ের হতে পারে। এইডসও একই ব্যাপার, একজনের যে এইডস থাকে সেটা একজনের শরীর থেকে আরেকজনের শরীরে হতে পারে। এটা মেল টু মেলও হতে পারে, যারা হোমোসেক্স, কিংবা মেল টু ফিমেল, ফিমেল টু মেল, দুভাবেই হতে পারে। তার মানে হলো যে রোগগুলো যৌন সংসর্গে, যৌন কন্ট্যাক্টে একজনের শরীর থেকে আরেকজনের যে ছড়ায়, সেটা হলো যৌন রোগ। সেটা হলো আমরা বলি ভেনারিয়াল ডিজিজ অথবা সেক্সুয়ালি ট্রান্সমিটেড ইনফেকশন অর সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ। তো এই দুটো জিনিস এখানে, একটা ভেনারিয়াল ডিজিজের কথাটা ভেনারিয়াল ডিজিজকে সংক্ষেপে বলা হয় ভিডি। আরেকটা হলো যে এটারই আরেকটা প্রতিশব্দ হলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অথবা সেক্সুয়াল ইনফেকশন। এই যে ভেনারিয়াল ডিজিজ অ্যান্ড সেক্সুয়ালি ট্রান্সমিটেড ডিজিজ অর ইনফেকশন, এটা হলো যৌনবাহিত রোগ এবং এগুলো ব্যাকটেরিয়াল ডিজিজ, ব্যাকটেরিয়া ভাইরাল হতে পারে, ক্যান্ডিডেটও হতে পারে এই রোগগুলো, প্যারাসাইটিকও হতে পারে এই রোগগুলো। এগুলো সেক্সুয়ালি ট্রান্সমিটেড একজনের শরীরে আরেকজনের শরীরে, এগুলো হলো রোগ। আর সেক্সুয়াল যে সমস্যা, যেটা একটু আগে আমি বলছিলাম যে কেউ বিয়ে করতে ভয় পায়, বিয়ের পরে সংসার টিকছে না ডিউ টু ইরেকটাইল ডিসফাংশন অর প্রিমেচুর ইজাকুলেশন অর এনি আদার রিজন হতে পারে। তো এগুলো হলো সমস্যা। একটা জিনিস বরাবরই আমি বলি যে যৌন সমস্যা নিয়ে আমাদের কাছে যেসব রোগীরা আসে, তাদের আমি প্রথমেই বলি যে দেখেন, there is no medicine in the world which can cure your problem because this is not your disease, this is your problem. এটা আমি আগেই বলি, কারণ একটা যৌন রোগ যখন হয়, একজনের সিফিলিস হলো, তাকে সিফিলিসের ট্রিটমেন্ট দিলে হি উইল বি অলরাইট। সিফিলিসের যে এটা তো ব্যাকটেরিয়াল ইনফেকশন, ব্যাকটেরিয়া থেকে হয়, তো ব্যাকটেরিয়ার অ্যান্টিব্যাকটেরিয়াল ড্রাগ, যেগুলো অ্যান্টিবায়োটিক, আমাদের লট অফ অ্যান্টিবায়োটিক্স আছে, বিশেষ করে পেনিসিলিন এখন স্টিল ইফেক্টিভ ইয়ার জন্যে সিফিলিসে, সেটা আমরা দিলে রোগী ভালো হয়ে যায়। গনোরিয়াতে একই অবস্থা, গনোরিয়াতে রোগী আসে, আমরা ওই গনোরিয়ার যে ট্রিটমেন্ট সেটাতেই ভালো হয়ে যায়। তো এগুলো হলো রোগ, কিন্তু সমস্যা কিন্তু কোনো ওষুধে সমাধান হয় না। আমরা ওষুধ কেন দিই? আমরা ওষুধ দিই শুধু হেল্প করার জন্যে, তার যে যৌন সমস্যা সেটাকে সাহায্য করার জন্যে, যে যাতে সে ভালো থাকে। কিন্তু যৌন সমস্যা কিন্তু কিউরেবল না, এটা কোনো মেডিসিন নাই দুনিয়াতে যেটা ভালো করতে পারে। তো যৌন সমস্যাগুলো মূলত কী ধরনের হয়? রুগী এসেই বলে যে আমার পেনিসটা ছোটো হয়ে গেছে। কেউ বলে যে আমি আগে হস্তমৈথুন করতাম, যার জন্য আমার সেক্স নষ্ট হয়ে গেছে। কেউ বলে যে আমার ধ্বজভঙ্গ হয়েছে। এই কথাগুলো হলো কি যে গ্রামের কবিরাজ, দওয়াখানারা বলে, এইসব শুনে এরা পুরো পাগল হয়ে যায়। আসলে হস্তমৈথুন করলে কোনো ক্ষতি হয় বড় কর্ণের, এরকম কোনো তথ্য আমাদের কাছে নাই। বরং আমরা কিছু কিছু ক্ষেত্রে এই মাস্টারবেশন বা হস্তমৈথুনকে ইনকারেজ করি, কখনো ডিসকারেজ করি না। কারণ একটা সাধারণ জ্ঞান, একটা হাত দিয়ে কাজ করলে হাতের শক্তি বাড়বে, একটা হাত মাস করলে শক্তি বাড়বে, বীর্য বের হলে বীর্য তৈরি হবে। হ্যাঁ, এটার কিছু জিনিস আছে, যারা এক্সেস করবে তাদের হয়তো কিছু প্রবলেম হতে পারে। এনিথিং এক্সেস ইজ ব্যাড, এক্সেস এনিথিং ইজ ব্যাড, সেটা হতে পারে। তো তাই বলে এটাতে মারাত্মক ক্ষতি এমন কোনো কথা নেই। আর আমাকে মাঝে মাঝে বলে যে আমার তো পেনিস আগে বড় ছিল, এখন ছোটো হয়ে যাচ্ছে, এরকম প্রচুর রুগী পাই। আমি বলি যে তাহলে আপনার আর কি ছোটো হচ্ছে? আপনার নাক কান ছোটো হচ্ছে? আপনি কি নিজে ছোটো হয়ে যাচ্ছেন? এগুলো হলো কি বেশিরভাগই সাইকোলজিক্যাল, মানসিক রোগ।
মানসিক রোগী। আমাদের কাছে যৌন সমস্যা নিয়ে যেসব রোগী আসে আমি মনে করি তার 90% পেশেন্ট হলো মানসিকভাবে আক্রান্ত, তার মানে সাইকোলজিক্যালি সিক। তো এই সাইকোলজিক্যালি সিক থাকার জন্য আমরা কিছু পরামর্শ দিই। এই পরামর্শ পেলেই পেশেন্ট ভালো হয়ে যায়। এবং অনেক ক্ষেত্রে যখন দেখি যে সিভিয়ারলি সাইকোলজিক্যাল সিক, তাকে বোঝানোর পরে সে বুঝছে না, তা বুঝতে চায় না, তখন আমরা আমি ব্যক্তিগতভাবে তাকে একজন সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাই, মানে মানসিক বিশেষজ্ঞের কাছে পাঠাই। কারণ সে এমনইভাবে এইসব শুনে ছোটোবেলা থেকে যে হকার কবরের দাওয়াখানার কাছে শুনছে, হ্যাঁ তোমার স্বপ্নদোষ এত হয়েছে, তোমার নষ্ট হয়েছে শরীর, তুমি হস্তমৈথুন করছো, তোমার পুরুষলিঙ্গ নষ্ট, ধ্বজভঙ্গ হয়ে গেছে, তারপর তুমি বিয়ে করতে পারবে না, বিয়ে করলে বউ থাকবে না, এইসব বিভিন্ন কথাবার্তা বলে এদেরকে পাগল বানায় দেয়। আলটিমেটলি এই পাগল হয়ে গেলে তখন আমাদের কাছে আমরা বোঝানোর চেষ্টা করি। ব্যক্তিগতভাবে আমি তো বুঝাই যে না, এটা কোনো রোগ না, এটা কোনো সমস্যা না, আপনি ভালো আছেন বা তুমি ভালো হয়ে যাবে, তুমি বিয়েও করতে পারবা। তারপরে কিন্তু ওরা বিশ্বাস করতে চায় না অনেক সময়, তখন বাধ্য হয় আমাদের সাইকিয়াট্রিস্টের কাছে পাঠাতে হয়, মানসিক রোগীর কাছে। আমি যে কথা বলতে চাচ্ছি, যৌন রোগের মূল সমস্যা দুটো নিয়ে আমাদের কাছে। একটা হলো ইরেকটাইল ডিসফাংশন। ইরেকটাইল ডিসফাংশন 3 ধরনের হয়। একটা হলো টোটালি ইরেকটাইল ফেলার, আর একটা হলো মেনটেনেন্স অফ ইরেকশন। ইরেকশন মানে ইরেকশন হয় কিন্তু সেটা মেনটেন করতে পারে না। আর হলো পার্শিয়াল, যেটা হয় মানে ইরেকশন হয় কিন্তু পুরোপুরি হয় না। ইরেকশন হয় কিন্তু পুরোপুরি হয় না, ইরেকশন মেনটেন করতে পারে না, অথবা টোটাল ফেলার, ইরেকশন হয় না। এই 3টা জিনিস হতে পারে এবং এই 3টাই কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে সাইকোলজিক্যাল। তবে হ্যাঁ, এখানে কিছু অসুখ বিসুখ থাকতে পারে। যে কোনো কারণে যদি প্যানেল রিজিয়নে তার সার্কুলেশন কমে যায়, এটা হতে পারে। হরমোনাল ইমব্যালেন্সের জন্য, বিশেষ করে টেস্টোস্টেরন লেভেল যেটা মূল সেক্স হরমোন, সেটা কমে গেলে হতে পারে। কিংবা অন্য কোনো অসুখের কারণে, যেমন ডায়াবেটিস, সিভিয়ার হার্ট ডিজিজ, ব্লাড প্রেশার অনেক বেশি, এইসব ক্ষেত্রেও এটা হতে পারে না যে অসুখ বিসুখের কারণে হতে পারে তা বলছি না আমি। তবে আমি বলছি যে অলমোস্ট 90% সাইকোলজিক্যাল, বাকিগুলো বিভিন্ন অসুখ বিসুখের কারণে হতে পারে। ইরেকটাইল ফেইলর বলি, পার্শিয়াল ফেইলর, কিংবা ফেইলর টু মেনটেন ইরেকশন, এগুলো সবই হলো ইরেকটাইল ডিসফাংশন। আর হলো প্রিমেচুর ইজাকুলেশন। প্রিমেচুর ইজাকুলেশনটা খুবই মানে এটা কমন প্রবলেম। আমি যত দেখি এই যৌন সমস্যা নিয়ে যত রোগী আছে, তার মোর দেন 50% পেশেন্টের কম্পোনেন্ট হলো যে প্রিমেচুর ইজাকুলেশন। এসে বলবে যে আমি টিকতে পারি না, আমি ওয়াইফের কাছে গেলে বেশিক্ষণ সময় পাই না, এই জন্য গণ্ডগোল, অনেকের বিয়ে ভেঙে গেছে এই কারণে। তো প্রিমেচুর ইজাকুলেশনটা অনেকগুলো কারণের মধ্যে মূল কারণ হলো ডিউ টু ল্যাক অফ রেগুলার প্র্যাকটিস। একটা কাজ, আপনি যত বড় ফুটবল প্লেয়ারই হন, যদি রেগুলার মাঠে না খেলেন তাহলে কিন্তু ফুটবল প্লেয়ার থাকতে পারবেন না। দিস ইজ আ রুল, দুনিয়ার নিয়মে এটা। এখন আপনি একদিন যাবেন, 7 দিন যাবেন না, 7 দিন পরে কিন্তু 1 মিনিটও দৌড়তে পারবেন না। সো এই জিনিসটা অনেকে বুঝতে চায় না। প্রিমেচুর এডুকেশনের মধ্যে অনেকগুলো কারণের মধ্যে একটা কারণ হলো ডিউ টু ল্যাক অফ রেগুলার প্র্যাকটিস। রেগুলার যদি একটা মানুষ ইন্টারকোর্সও না করে, মাস্টারবেশনও না করে, তাহলে তা তো প্রিমেচুর ইজাকুলেশন হবে। আর্লি ইজাকুলেশন বলি, প্রিমেচুর ইজাকুলেশন বলি, হবেই। এটা হলো একটা। 2 নম্বর হলো কেউ যদি খুব টেনশনে থাকে বা অ্যাংজাইটিতে থাকে, কিংবা তার সেক্স পার্টনারের সঙ্গে, ওয়াইফের সঙ্গে বা সেক্স পার্টনারদের সম্পর্ক খারাপ থাকে, তাহলে কিন্তু তার এই জিনিসটা হতে পারে প্রিমেচুর ইজাকুলেশন। এই জন্যে এটার মূল জিনিসই হলো যে যাদের এরকম সমস্যা আছে, আমি বলবো যে প্র্যাকটিসটা রেগুলার করতে হয়। আইদার ইউ ডু ইন্টারকোর্স আর মাস্টারবেশন, হোয়াট এভার ইউ লাইক, এটা করতে হবে, নাম্বার 1। নাম্বার 2, টেনশন অ্যাংজাইটি ফ্রি থাকতে হবে। কারণ এটা তো সেক্স প্লে ইজ এ ম্যাটার অফ এনজয়মেন্ট, অ্যামিউজমেন্ট, প্লেজার, হোয়াট এভার ইউ সে, ইট নিড স্ট্রেস ফ্রি লাইফ। স্পেশালি আমি যখন রোগীদের বলি যে যখন আপনি হাজব্যান্ড ওয়াইফ একসঙ্গে থাকবেন, স্পেশালি অ্যাট ইউর হোম উইথ ইউর ওয়াইফ, ইট মাস্ট বি ফ্রি ফ্রম অল অ্যাংজাইটি অ্যান্ড টেনশন, আদারওয়াইজ ইউ উইল হ্যাভ দ্য প্রবলেম। এটা হলো 1 নম্বর। 2 নম্বর হলো যে ইউ মাস্ট হ্যাভ ভেরি গুড রিলেশন উইথ ইউর সেক্স পার্টনার। এখন স্বামী স্ত্রীর মধ্যে সম্পর্কই খারাপ, তাহলে তো এই সমস্যা হবেই। তাহলে আইদার ইরেকটাইল ফেলিয়ার হতে পারে, ইরেকটাইল ডিসফাংশন তো হতেই পারে বিভিন্ন ধরনের, প্লাস প্রিমেচুর ইজাকুলেশন হতে পারে। এটা হলো 2 নম্বর। 3 নম্বর হলো দিস ইজ আ ওয়ার্ক লাইক এনি আদার ওয়ার্কস ইন দিস প্ল্যানেট। এই গ্রহে, এই দুনিয়ায় এটা যে কোনো একটা কাজের মধ্যে একটা কাজ আপনি রেগুলার করবেন না আর সেক্ষেত্রে আপনার ক্ষমতা ঠিক থাকবে, এটা তো আপনি আশা করতে পারেন না। সো ইউ নিড রেগুলার প্র্যাকটিস। তো এই 3টে জিনিস যদি কেউ মেনে চলতে পারে এবং আমার কথাগুলো যদি কেউ ফলো করে, তাহলে তার সবটাই কমবে। তবে সাইকোলজিক্যালি সবসময় উৎফুল্ল থাকতে হবে, রিলেশনটা ভালো রাখতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। এই দুটো করলে দুটো প্রবলেমই সলভ হবে। সেটা হলো ইরেকটাইল ডিসফাংশনই বলি আর প্রিমেচুর ইজাকুলেশন, দুটোই সলভ হওয়ার কথা। তারপর যদি না হয় তখন আমাদের কাছে আসবেন। তবে একটা জিনিস মনে রাখবেন, এখন তো অনেক রকমের ওষুধ আছে, আপনার সিলনারফিল, টাডালাফিল, ভ্যাডালাফিল, এখন তো আরও অনেকগুলো ড্রাগ আসছে মার্কেটে। এগুলো কী করে? এগুলো সাময়িকভাবে আপনার সেক্সটাকে বাড়িয়ে দিতে পারে, প্রিমেচুরেশনটা প্রোভিট করতে পারে, সেজন্য অনেক রকমের ওষুধ আছে এখন। এই ওষুধগুলো তো সাময়িক কাজ করে, ওষুধ তো আপনার পার্মানেন্ট সলিউশন নয়। কাজে ওষুধ খেয়ে সুস্থ থাকবেন এটা কিন্তু আশা করা যাবে না।
আপনি ওষুধ খাবেন, হয়তো 2-3 ঘন্টা আপনার সেক্সুয়াল পারফরমেন্সটা ঠিক থাকবে, প্রিমেচুর ইজাকুলেশনও হবে না, কিংবা আপনার হয়তো ইরেকটাইল ফেলিওর বা ইরেকটাইল যে ডিসফাংশন সেটাও ঠিক থাকবে। সেটা কতদিন ওষুধ খাবেন? সে আপনি টাডালাপিল 5 মিলিগ্রাম দিয়ে খাচ্ছেন, কয়েকদিন পরে খেতে হবে আপনার 10 মিলিগ্রাম, তারপরে 20 মিলিগ্রাম। এর বেশি যখনই খাবেন তখন টক্সিসিটি ডেভেলপ করবে। আর এটা তো সাময়িক ওষুধ, যখন খাবেন 2-3 ঘন্টা আপনি সেক্সুয়ালি পোটেন্ট থাকবেন, তারপর তো আবার একই অবস্থা হবে। তো এই জন্য আমি বলবো যে আপনাকে বুঝতে হবে যে আপনার কেন প্রবলেম হচ্ছে, এবং আপনাকে বুঝতে হবে হোয়াট ইজ ইউর প্রবলেম অ্যান্ড হাউ ক্যান ইউ সলভ ইউর প্রবলেম। এটা আপনাকে বুঝতে হবে। যদি বুঝতে পারেন, ওষুধ ছাড়াই আপনি ভালো থাকবেন। একটু আগে আমি বলেছি, দেয়ার ইজ নো মেডিসিন ইন দ্য ওয়ার্ল্ড হুইচ ক্যান সলভ ইউর প্রবলেম, বিকজ দিস ইজ নট ইউর ডিজিজ, দিস ইজ ইউর প্রবলেম। ডিজিজ হলে তার একটা কারণ থাকে, একটা জীবাণু থাকে, এখানে কিন্তু জীবাণু নেই, এটা একটা প্রবলেম কখনো ওষুধ দিয়ে পুরোপুরি সলভ হয় না। আমরা ওষুধ দিই সাময়িকভাবে রুগীকে সুস্থ থাকার জন্যে। আমি তো বলেই দিই যে পার্মানেন্ট সলিউশন হলো এই কথাগুলো যেটা আমি বলছি আপনি ফলো করেন। আমি যদি রুগীদের এই কথাগুলোই বলি, তা আমি মনে করি আমার কথাগুলো অনেক উপকৃত হবেন যারা এইসব সমস্যায় ভুগছেন। আর দাওয়াখানা কবিরাজ হকাররা উল্টাপাল্টা ওষুধ দেয়, উল্টাপাল্টা কথা বলে, এইসব বিশ্বাস করবেন না। আপনাকে বুঝতে হবে যে কোনটা ঠিক কোনটা বেঠিক। আপনার এটা বুঝতে হবে। যদি না বুঝতে চান, যদি দাওয়াখানা যা বলছে, কবিরাজ যা বলছে, হোমিওপ্যাথি যা বলছে তা যে বিশ্বাস করতে যান, বা সাধারণ কোয়াকটোয়াকরা ওষুধের দোকান, এদের তো সবাই ডাক্তার, ওষুধের দোকানদার সবাই ডাক্তার। আপনাকে বললেন একটা ওষুধ দিয়ে দিল, তো ওষুধের সাইড ইফেক্ট আছে। প্রতিটা ওষুধ, যেটা কিছু কিছু ন্যাচারাল মেডিসিন আছে, ফুড সাপ্লিমেন্ট আছে, কিংবা হার্বাল টাইপের কিছু মেডিসিন আছে, এগুলো মোটামুটি একটু লেস টক্সিক বা সাইড এফেক্ট নাই। কিন্তু বেশিরভাগ ওষুধেই যেগুলো আমরা প্রেসক্রাইব করতে বাধ্য হই, বা ডাক্তাররা মুড়ির মতো প্রেসক্রিপশন করে, মানুষ দোকান থেকে মুড়ির মতো কিনে খাচ্ছে, এটাতে কত টক্সিক, কত ক্ষতি হচ্ছে শরীরের। তাদের অনেকেরই আয়ু কমে যাচ্ছে, অনেকের অসুখ বিসুখ বেড়ে যাচ্ছে, এবং এইসব ড্রাগ যারা এই দোকান থেকে কিনে খাচ্ছেন, দোকানদার তো সবচেয়ে বড় ডাক্তার, গেলে একটা ওষুধে খান ঠিক হয়ে যাবে, কিন্তু এর পরবর্তী ইফেক্ট কী হবে? আপনি কতদিন ওষুধ খাবেন? আর যে পাওয়ার ওষুধ খাচ্ছেন, এই পর তো কিছুদিন পর বাড়তেই থাকবে। একসময় আসবে ওষুধ খেতে পারবেন না, খেলে আপনার হার্টের প্রবলেম হবে, আপনার বিভিন্ন প্রবলেম দেখা দেবে, কিডনিতে প্রবলেম দেখা দেবে, তখন কী করবেন? কাজে ওষুধ না খেয়ে নিয়মের মধ্যে থাকেন, আমার কথাগুলো ফলো করেন, আশা করি ভালো থাকবেন। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানাই। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন।